এবার আমার কি হবে? আমার ডানায় যে বড় একটা ডালপাতা জড়িয়ে আছে। এবার আমি উড়বো কিভাবে? আর পরিরাজ্যে বা ফিরে যাব কিভাবে? এসব কথা বলে পরিমাতা সেখানে চোখের জল ফেলতে থাকে। আসলে পরিমাতা পৃথিবী ভ্রমণে এসেছিল, আর সে একটি জঙ্গলের পাশ দিয়ে উড়তে গিয়ে তার ডানায় কিছু ডালপাতা জড়িয়ে পড়ে, আর সে মাটিতে পড়ে যায় এবং সেখানেই কাঁদতে থাকে। আর তখনই সেখানে একটি বুনো গাভী চলে আসে। তোমার ডানায় এইসব ডালপালা কিভাবে আটকে গেল? আর তুমি এখানে কাঁদছো কেন বলো তো? কাঁদবো না, এই ডালপালার জন্য যে আমি উঠতে পারছি না। ও এই ব্যাপার, দাঁড়াও, তোমার ডানার ডালপাতাগুলো খেয়ে পরিষ্কার করে দিচ্ছি আমি, তারপর তোমার আর উঠতে কোনো সমস্যা হবে না। এসব কথা বলে সেই গাভীটি পরের ডানায় লাগা ডালপাতাগুলো খেতে শুরু করে। তোমাকে অনেক ধন্যবাদ গাভী, তুমি আজ আমাকে জোর বাঁচালে। আমি তোমার উপরে অনেক সন্তুষ্টি হয়েছি। তুমি বলো তোমার কি চাই? তুমি আমার কাছে যত ধন সম্পদ চাইবে আমি তোমাকে সব দেব। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আসলে এই পৃথিবীতে আমি বড্ড একা। আমি এমন একটা হতভাগা যে একটা সন্তানেরও জন্ম দিতে পারিনি। আর একটি সন্তানের যে মূল্যবান যে আমার আর কিছুই চাওয়ার নেই। আমি তোমাকে একটি সন্তানের বর দিব, তবে সেটি কোনো সাধারণ সন্তান নয়, সেটি হবে একটি পরিসন্তান। আর তুমি পরিকন্যার মা হবে, আর সেই পরিকন্যাটি তোমার সব চাহিদা পূরণ করবে, আর তোমার চাওয়া পাওয়া সব পূরণ হয়ে যাবে। এ কথা বলে পরিমাতা গাভীর পেটের ওপর জাদু করে, আর পরিমাতা সেখান থেকে উড়ে চলে যায়। দূর থেকে একটি শয়তান তান্ত্রিক দেখতে পায়, আর সে গাভীটির কাছে যায়। গাভীর পেটে পরিকন্যা, না চাইতে যে আমি সব কিছু পেয়ে যাব তা তো আমি কল্পনাতেও ভাবিনি। এবার আমি তোকে আমার সাথে নিয়ে যাব, আর তোর গর্ভের সন্তান হবে আমার চাহিদার চাবিকাঠি। ছি, তুমি এত লোভী! তোমার এই লোভ আমি কখনোই সফল হতে দেব না। আর এই কথা বলে গাভী ছুটতে শুরু করে, আর সেই দুষ্ট তান্ত্রিকও গাভীটির পিছু নেয়। আর ছুটতে ছুটতে গাভী তিব্বত পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়, আর একটি ভৈরবী মায়ের সাথে ধাক্কা খায়। কোমরটা বুঝে গেল রে গেল। এই গাভী, এই তুই অন্ধ হয়েছিস নাকি? আর এভাবে হাঁপাচ্ছিস কেন? এরপর গাভী হাঁপাতে হাঁপাতে ভৈরবী মাকে সব কথা খুলে বলে। সবই তো শুনলেন ভৈরবী মা, এবার আমাকে রক্ষা করুন, নইলে যে ওই শয়তান তান্ত্রিক আমাকে আর আমার গর্ভের সন্তানকে তার খারাপ উদ্দেশ্যের হাতিয়ার বানাবে। দয়া করুন ভৈরবী মা। হয়েছে হয়েছে, আর কাঁদিস না, তুই নিশ্চিন্তে এই গুহার ভেতরে ঢুকে পড়। আমি তোকে এই গুহার ভেতরে বন্দি করে রাখছি, তুই কোনো চিন্তা করিস না। এই গুহার ভেতরে অনেক ঘাস আছে, তুই সেগুলো খেয়ে থাকতে পারবি। আর তোর যতদিন না সন্তান প্রসব না হচ্ছে ততদিন তো এখানেই থাকবি, আর তারপর তো সন্তান হলে আমি তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আর তারপর গাভীটি সেই গুহার ভেতরে ঢুকে পড়ে। আর ভৈরবী মা জাদু করে সেই গুহার সামনে একটি দরজা প্রকট করে, এবং সেই দরজার সামনে তালা লাগিয়ে দেয়। আর সেই তালার চাবিটি তার কাছে সাবধানে রেখে দেয়। আর তখনই সেই শয়তান তান্ত্রিক সেখানে চলে আসে। এই যে ভৈরবী মা, আপনি কি এখানে কোনো গাভীকে আসতে দেখেছেন? গুহার মধ্যে এমন সুন্দর দরজা এলো কিভাবে? দরজায় দেখি আবার তালাও ঝুলছে। ও, বুঝতে পেরেছি। তাহলে আপনি ওই গাভীর সন্তানকে নিয়ে আপনার উদ্দেশ্য হাসিল করবেন, তাই তো? চুপ কর শয়তান, এমন খারাপ উদ্দেশ্য তোর থাকতে পারে, কিন্তু আমার নয়। এবার তুই এখান থেকে চলে যা। আপনার এত বড় সাহস, আপনি আমাকে চলে যেতে বলেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমিও কিন্তু তান্ত্রিক। এই কথা বলে সেই দুষ্ট তান্ত্রিক তার কালো জাদু ভৈরবী মায়ের উপর প্রকট করে, এবং ভৈরবী মাও সেই তান্ত্রিকের উপর জাদু করে। কিন্তু তান্ত্রিকের জাদু শক্তি বেশি থাকায় এবং ভৈরবী মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
কোথাকার কোন ভৈরবী মা এসেছিল আমার সাথে যুদ্ধ করতে? রে বুড়ি, এখন মজা বুঝেছিস তো? যাই হোক, এখন এই গুহার দরজা ভেঙে আমাকে এই গাভীটাকে উদ্ধার করতে হবে। তারপর ওর পেটের সন্তান নিয়ে আমি হব রাজা। আর এরপরেই সেই দুষ্ট তান্ত্রিক সেই গুহার তালার ওপর জাদু শক্তি করে, জাদু শক্তি প্রয়োগ করে, কিন্তু সে কিছুতেই সেই তালাটি ভাঙতে পারছিল না। আর সেই গাভীটাকেও ভেতর থেকে বের করে নিয়ে আসতে পারে না। না 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 না, আমি তো এত সহজে হার মানবো না। যে করেই হোক ওই গাভীকে আমার চাই চাই। এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে ভৈরবী মায়ের জ্ঞান ফিরে আসে, আর ভৈরবী মা উঠে তার আশ্রমে চলে যায়। একই কাণ্ড ভৈরবী মা, আপনার এই হাল হলো কিভাবে? কথা বলুন ভৈরবী মা। নিশা ভৈরবী মায়ের শীর্ষ ছিল। আমি তো ভৈরবী মায়ের ক্ষতস্থানে জড়িবটি লাগিয়ে দিয়েছি, আবার জাদুও প্রয়োগ করেছি, কিন্তু ভৈরবী মা তো কিছুতেই জ্ঞান ফিরছে না। কিন্তু আমি কিছুতেই হাল ছাড়বো না। আমি ভৈরবী মায়ের জ্ঞান ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। নিশা তার হাল ছাড়ে না এবং দিনের পর দিন ভৈরবী মায়ের উপর জাদু শক্তি প্রয়োগ করতে থাকে এবং ক্ষতস্থানে জড়িবটি লাগাতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। বেশ কয়েক মাস পরে নিশার সাধনা সফল হয় এবং ভৈরবী মায়ের জ্ঞান ফিরে আসে। অবশেষে আপনার জ্ঞান ফিরল ভৈরবী মা। আমি অনেক চেষ্টা করেছি আপনার জ্ঞান ফেরানোর জন্য। বাছা, তুই আজ আবারও প্রমাণ করলি তুই আমার শিষ্য না, তুই আমার সন্তান। কিন্তু বাছা, আমার পুরো শরীরটা এমন অবশ লাগছে কেন? আপনি এসব কথা বলবেন না, ভৈরবী মা। আপনি বলুন, কে আপনার সাথে এমন করেছে? আমি তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর ভৈরবী মা তার শীর্ষ নিশাকে সবকিছু খুলে বলে। আমি তো শুনলি নিশা, এবার ওই গর্ভবতী গাভীটাকে তুই উদ্ধার কর। ওই যে ওইখানটাতে সেই গুহার চাবি আছে, সেই চাবিটি নিয়ে গিয়ে এবং সেই গাভীটির কাছে যা। পরিকন্যা পৃথিবীতে চলে আসার সময় হয়ে গেছে, আর আমারও চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই কথা বলতে বলতে ভৈরবী মা মারা যায়। তারপর নিশা চোখের জল ফেলতে ফেলতে সেই গুহার তালার চাবিটি নিয়ে গুহার কাছে পৌঁছে যায় আর চাবি দিয়ে তালা খুলে সেই গুহার ভিতরে ঢুকে দেখে সেই গাভীটি প্রসব যন্ত্রণায় ছটফট করছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেই গাভীটি একটি পরিকন্যা জন্ম দেয়। ভৈরবীবার কথা একদম ঠিক ছিল। ভৈরবীবা চলে গেল আর এই পরিকন্যাটি পৃথিবীতে এলো। তুমি একদম ভয় পেও না গাভী, আমি এই পরিকন্যাটিকে দেখে রাখবো। একথা বলে নিশা পরিকন্যাটিকে তার কোলে তুলে নিল। আর তখনই সেখানে সেই দুষ্টু তান্ত্রিকটি চলে এলো। আমি জানতাম একদিন না একদিন এই গুহার দরজা কেউ খুলবে, আর তাই তো এই আশেপাশেই আমি অবস্থান করতাম। আজ গুহার দরজাও খুললো আর পরিকন্যাও জন্ম নিল। দে, এবার পরিকন্যাটাকে আমার হাতে তুলে দে। তান্ত্রিক যখন এসব কথা বলছিল তখনই সবাইকে অবাক করে দিয়ে সেই পরিকন্যাটি কথা বলে ওঠে। আরে, তুই কি ভেবেছিস আমি বাচ্চা বলে আবার শক্তি নেই? আমি নিজেকে রক্ষা করার শক্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তাই নিজেকে রক্ষা করতে আমি তোকে আজ হত্যা করব। এই কথা শেষ হতে না হতেই পরিকন্যার চোখ থেকে আগুন বের হয় এবং সেই আগুনে তান্ত্রিক পুড়ে ভস্ম হয়ে যায়। আর নিশা পরিকন্যা এবং গাভীটিকে নিয়ে তার আশ্রমে চলে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাদলাপুর গ্রামে রমা তার মেয়ে তুলির সাথে থাকতো। রমার স্বামী অমরেশ মারা গেছে অনেকদিন আগেই, তাই একাই রমা তার মেয়ে তুলিকে বড় করে তোলে। রমা বিভিন্ন রকমের ফল বিক্রি করে তার সংসার চালাতো। মা তুলি, তুলি, কোথায় গেলি রে মা?
এই তো মামি, বলো কি বলবে। আমগুলো ঝুড়িতে তুলে দে তো। ভালো ভালো আমগুলো বেছে ঝুড়িতে দিবি। বাজারে যে আমের চাহিদা অনেক বেড়ে গেছে। মা, তুমি বলার আগে আমি সব আম ঝুড়িতে সাজিয়ে রেখেছি। আমার লক্ষ্মী মেয়ে, ভাবছি কি এবার যদি বেশি ফল বিক্রি হয় তাহলে তোর জন্য আমি একটা গলার হার বানাবো রে মা। কেন হার বানাবে কেন? বারে, তোর বিয়ে দিতে হবে না বুঝি, তাই আমি তোর জন্য বিয়ের হার বানাবো। মা, চুপ করবে? আমি বিয়ে করব না মা, আর আমি কোথাও যাব না। এত বড় হয়েছিস মা, বিয়ে তো করতেই হবে। মেয়েদের যে বিয়ে করে পরের বাড়িতে যেতেই হয় রে, এটাই যে নিয়ম রে মা। মা, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। আর রাগ করতে হবে না রে মা, আমি চলে যাচ্ছি। এরপর রমা আমের ঝুড়ি নিয়ে বাজারে চলে যায় আর আম বিক্রি করতে শুরু করে। রমার আম খুব তাড়াতাড়ি বাজারে বিক্রি হয়ে যেত। রমা খুব সততার সাথে ব্যবসা করত। রমার পাশেই দীনেশ নামের এক লোকের ফলের দোকান ছিল। সেও ফল বিক্রি করত, কিন্তু লোকেরা তার কাছ থেকে বেশি ফল কিনতো না, কেননা সে ফলের দাম অনেক বেশি নিত। আর সে তাজা তাজা ফলও বিক্রি করতো না। আর সেই জন্য দীনেশ রমাকে হিংসে করত। আর কিছুদিন পর রমাও দীনেশের পাশেই ফলের দোকান দেয় আর খুব ভালোভাবে ফল বিক্রি করতে থাকে। এই রমা তো আমার ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছে। সকলেই ওর কাছ থেকে আম কেনে। আমার দোকানে এত আম, কিন্তু তাও আমার কাছ থেকে কেউ আম কিনছে না। আর রমা তো হরির বাগানে থেকে আম কেনে। হ্যাঁ, কালকে আমি হরির কাছ থেকে সব আম কিনে নেব। আর তখন দেখব রমা আম পায় কোথায়। আর দীনেশ হরির বাগানের সব আম কিনে নেয় আর তার দোকানে বিক্রি করতে শুরু করে। আর এদিকে রমা হরির বাগানে আম কিনতে এসে নিরাশা হয়ে যায়, কেননা বাগানে একটা আমও ছিল না। তাই রমা সেদিন আর আম বিক্রি করতে যায় না। আর এই সুযোগে দীনেশ ভালোই বেচাকেনা করে। আর রমা না আসায় লোকেরা দীনেশের কাছ থেকে আম কেনে। আর এদিকে রমা ফল বিক্রি করতে না পারায় ভীষণ চিন্তায় পড়ে। মা, তুমি এত চিন্তা কেন করছো? হরির বাগানে সব আম দীনেশ কিনে নিয়েছে রে মা। এখন আমি আম কোথায় পাবো, আর কি করেই বা সংসার চালাবো? মা, তুমি এত চিন্তা করো না তো, তুমি বরং বিশ্রাম নাও। আর আমি একটু জঙ্গলে যাই। আর যদি জঙ্গলে কোনো ফল পেয়ে যাই। এই বলে তুলি জঙ্গলে যায় আর সে ফল খুঁজতে থাকে, কিন্তু তুলি জঙ্গলে কোনো ফলই খুঁজে পাচ্ছিল না। কোথাও তো তেমন ফলই পেলাম না। এখন আমি কি করব? ফল নিয়ে না গেলে যে মায়ের চিন্তা আরো বাড়বে। কি যে করি? এসব বলতে বলতে তুলি আবারও ফল খুঁজতে থাকে। আর হঠাৎ করে তুলি কারো আওয়াজ শুনতে পায়। শোনো, যেও না, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এ মা, এটা তো একটা পাখি। আর পাখিটা কি সুন্দর, কি অদ্ভুত! পাখি মানুষের মতো করে কথা বলে। আমি পাখি নই, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি পাখি নও, তাহলে কে তুমি? আর আমি তোমাকে বা কি করে সাহায্য করব বলো? আমি এক পরী, একটা ঋষির অভিশাপে আমি পাখি হয়েছি। আর তুমি যদি হরিকেল গাছের পাতা আমায় ছোঁয়াও, তবেই আমি পরী রূপ ধারণ করতে পারবো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর তুলি হরিকেল গাছ খুঁজে তার পাতা পাখির গায়ে ছোঁয়াতেই সে একটা সুন্দর পরীতে রূপান্তরিত হয়।
আর এটা দেখে পরি অনেক খুশি হয়। তুমি খুব ভালো, কিন্তু তুমি এখানে কেন এসেছিলে? আর তোমাকে দেখেও বড্ড চিন্তিত লাগছে। এরপর তুলি তার সমস্ত কথা পরীকে খুলে বলে। তুমি আমার রূপ ফিরে দিয়েছো, তাই আমিও তোমাকে সাহায্য করব। এই নাও বীজ, আর এটা কোনো সাধারণ বীজ নয়। এই বীজ তুমি মাটিতে রেখে যদি মন্ত্র বলো, তবে সাথে সাথে এই বীজ থেকে বিরাট একটা গাছ বের হবে। আর সেই গাছে নানা রকম ফলে পরিপূর্ণ থাকবে। এক গাছ থেকে তুমি বিভিন্ন রকমের ফল পাবে। আর এই বীজটি নিয়ে তুমি বাড়িতে যাও। এরপর তুলি খুশি মনে বীজটি নিয়ে বাড়িতে চলে যায় আর তার মাকে সব কথা খুলে বলে। এরপর তুলি আর তুলির মা তাদের বাড়ির সামনে যায় আর তুলি বীজটি মাটিতে রেখে মন্ত্র পড়ে আর সাথে সাথে বীজটা থেকে বিরাট একটা গাছ বের হয়। আর সেই গাছে বিভিন্ন রকমের ফলে পরিপূর্ণ হয়ে যায়। আর এই দেখে তো তুলি আর রমা অনেক খুশি। আর তারপর তারা দুজন গাছের সব ফল পেড়ে নেয় আর সব ফল নেওয়ার সাথে সাথে গাছটি অদৃশ্য হয়ে যায় আর শুধু বীজটি সেখানে পড়ে থাকে। আর অনেক রকমের ফল দেখে তারা দুজনে অনেক খুশি হয়। আর পরের দিন সকালবেলা তারা বাজারে ফল বিক্রি করতে শুরু করে। আর দিনেশ তো রমার দোকানে এত ফল দেখে অবাক হয়ে যায়। আর গ্রামের সকলে আবারও রমার দোকানে ভিড় জমায় আর তার দোকান থেকে ফল কেনে। আর দিনেশের দোকানে কেউ যায় না। আর এভাবে প্রতিদিনই রমা ওই বীজের সাহায্যে বিভিন্ন ফল নেয় আর তা বাজারে বিক্রি করে লাভবান হতে থাকে। আর তারা মা মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করে। রমেশের অফিসে আজ ইম্পর্টেন্ট মিটিং ছিল, তার জন্য তাকে খুব দ্রুত অফিসে পৌঁছতে হবে। তাই রমেশ অফিস যাওয়ার জন্য খুব দ্রুত ঘুম থেকে উঠে পড়ে আর তার মেয়ে জাগ্রতির জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। জাগ্রতিও ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু আজকে তার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, তাই সে বিছানায় শুয়েছিল। তখনই জাগ্রতির নজর গেল ঘড়ির দিকে। ঘড়িতে তখন প্রায় 8টা বাজে। আরে বাপ রে, 8টা বেজে গিয়েছে। জানি না আজকে আমার কি হয়েছে, কতক্ষণ থেকে আমি শুয়ে আছি। আজ তো আমার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাবে। জাগ্রতি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে পড়লো। তখনই তার বাবা তার জন্য রুটি নিয়ে আসে আর সে রুটি দেখে বলে, বাবা, এই ব্রেড তুমি কি করলে? সব ব্রেড তো পুড়ে গেছে। আসলে মা, অমলেট করছিলাম তো, এদিকে যে রুটিটা কখন পুড়ে গেছে খেয়ালই করিনি। তুমি বসো, আমি তোমার জন্য অমলেট নিয়ে আসছি। যখন রমেশ অমলেট নিয়ে এলো তখন অমলেটের অবস্থাও রুটির মতোই ছিল, পুরো অমলেট পুড়ে গিয়েছিল। আমি জানি তুমি হয়তো রুটির দিকে খেয়াল করতে গিয়ে অমলেট খেয়ালই করনি, তাই পুড়ে গেছে। সরি মা, আসলে জানো আজ তোমার বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি খাবারের দিকে কম ভাবছিলাম আর মিটিং নিয়ে একটু বেশি ভাবছিলাম। কোনো ব্যাপার না বাবা, মাঝে মাঝে পুরা জিনিসও খুব স্বাদ হয়। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি অফিসের জন্য বের হচ্ছি, একটু পরে তো আবার তোর স্কুল বাস চলে আসবে, তুই সাবধানে স্কুলে চলে যাস। এই বলে রমেশ তার অফিসে চলে যায়। বেশ কয়েক বছর থেকে রমেশ জাগ্রতির বাবা এবং মা দুজনের অভাবে পূরণ করে আসছে। আজ থেকে প্রায় 5 বছর আগে রমেশের স্ত্রী জয়ন্তীর পেটে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু যখন রমেশ তা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এটা তুমি ঠিক করছো না জয়ন্তী, তুমি সবসময় বলতে না তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ বলো তো? তুমি এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। খেদো না রমেশ, সে চলে যেতে চায় বলো, কিন্তু কিছু কিছু অসুখ মানুষের জীবনে এমন হয়ে আসে আর বাঁচার আলোটাই নিভে যায়। এভাবেই জয়ন্তী গল্প করতে করতে হঠাৎই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
রমেশ জয়ন্তীকে প্রমিস করেছিল রমেশ জাগৃতির বাবা এবং মা দুটোই হবেন। রমেশ যতটুকু পারত তার মেয়ে জাগৃতিকে ভালো রাখার চেষ্টা করত। জাগৃতির জন্য রমেশ পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা ছিল। সেই দিন রমেশ অফিসে যাওয়ার পর জাগৃতির পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছিল। সেই ব্যথা অসহনীয় ছিল। পেটে এত জোরে ব্যথা কেন হচ্ছে? আমি কি আজকে বাবাকে ফোন করব? না 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 না, বাবার তো আজকে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। জাগৃতি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যথা কিছুতেই কমছিল না। তখনই তার মনে হচ্ছিল তার কাপড়ে কিছু ভরেছে। তারপর জাগৃতি বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে সে কিছু দেখছিল, আর যা দেখলো তা দেখে তো জাগৃতি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এটা তো রক্তের দাগ মনে হচ্ছে। এরকমটা তো কখনো হয়নি। আচ্ছা, আমি আবার বড় কোনো অসুখে ভুগছি না তো? আসলে এটা ছিল জাগৃতির প্রথম পিরিয়ড। জাগৃতির তো মা ছিল না, তার পিরিয়ডের ব্যাপারে সে কিছুই জানতো না। সে কাপড়ে লাল রক্ত দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে কিছুতে বুঝতে পারছিল না সে এখন কি করবে, আর এসব ব্যাপারে সে কাকে জিজ্ঞেস করবে। এরপর জাগৃতি বাধ্য হয়ে তার বেস্ট ফ্রেন্ড সৈতাকে ফোন করে, কিন্তু সেই দিন নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ ছিল। হ্যালো হ্যালো শ্বেতা, তুই আমার কথা শুনছিস? হ্যালো হ্যালো। আরে জাগৃতি, তুই একটু জোরে বল না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এভাবে কথা বলতে বলতে তাদের ফোন কেটে গেল। এরপর জাগৃতি শ্বেতাকে আবারও ফোন করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ফোন আর গেল না। জাগৃতির অবশ্য অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু সে কাকে এসব কথা বলবে এটা সে ভেবেই পাচ্ছিল না। স্কুল বাস আসারও সময় হয়ে গিয়েছিল। জাগৃতিও কিছুতেই তার স্কুল মিস করতে চাইছিল না, কারণ আজকে তার অঙ্ক ক্লাস আছে। এভাবেই কেটে যায় বেশ কিছু সময়। কিছুক্ষণের মধ্যেই স্কুল বাসের হর্ন বেজে উঠলো, আর জাগৃতিও স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। যখনই জাগৃতি বাসে উঠলো তখনই সবাই জাগৃতির দিকে বারবার তাকাচ্ছিল। সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে? নিশ্চয় সবাই আমার কাপড়ে থাকা রক্ত দেখতে পাচ্ছে। এখন তো সবাই জেনে যাবে যে আমার ভয়ঙ্কর রোগ হয়েছে। আজ থেকে সবাই হয়তো আমার থেকে দূরে থাকার চেষ্টা করবে, হয়তো আর কেউ কখনোই আমার কাছে আসবে না। জাগৃতি যেমনটা ভাবছিল, বাসে থাকা সব স্টুডেন্টরা তার সাথে ঠিক তেমনই ব্যবহার করছিল। আরে আরে অলকা, পুনম, মালতী, এই জাগৃতির থেকে তোমরা সবাই দূরে থেকো। তোমরা তো সবাই দেখতে পাচ্ছ ওই কাপড়ে কত রক্ত। এই জাগৃতির মনে হয় অনেক বড় রোগ আছে, ওর থেকে আমাদের দূরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ সীমা, তুমি একদম ঠিক কথাই বলছো। আমরা কেউই ওর সাথে বসবো না। যদি আবার আমাদেরও এই অসুখটা হয়ে যায় তখন? সেই দিন জাগৃতির পাশে কেউই বসেনি। এরপর বাসে অনেকটা সময় কেটে গেল। অনেকক্ষণ কাটার পর জাগৃতি তার স্কুলে এসে পৌঁছলো। স্কুলে পৌঁছেও সেই একই অবস্থা হলো। সবাই তাকে বারবার দেখছিল আর অদ্ভুত ধরনের কথা বলছিল। এই তোরা শোন, আমি একটু তাজা খবর নিয়ে এসেছি। জাগৃতি না খুব তাড়াতাড়ি উপরে যেতে চলেছে। উপরে? সেটা আবার কোথায়? আরে বুঝছিস না, উপরে মানে যমরাজের কাছে, যেখানে কিনা ওই জাগৃতির মা গেছেন। আরে পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই এসব কেমন কথা বলছিস বলতো? আরে আমি তো সত্যি কথাই বলছি। তুই দেখতে পাচ্ছিস না ওই কাপড়ে কত রক্ত ছিল? এভাবে কারো শরীর থেকে রক্ত পড়ার মানে হলো সে মারা যাবে, বুঝেছিস? সবার মুখ থেকে এমন কথা শুনে জাগৃতি ভীষণ ভয় পেয়ে যায়। সে ভেবেছিল আজকে বোধহয় পৃথিবীতে তার শেষ দিন। তাই সেই মুহূর্তে জাগৃতি সবচেয়ে বেশি তার বাবাকে মিস করছিল। আচ্ছা, মা তো মরেই গেছে, এখন যদি আমিও মরে যাই তাহলে বাবা তো খুব একলা হয়ে যাবে। কিন্তু আমি বা কি করব? মরতে তো হবেই। সবাই তো বরাবরই ঘুরছে আমার অনেক বড় রোগ হয়েছে। বাবা আমি বোধহয় তোমাকে আর কখনো দেখতে পারবো না বাবা। জাগৃতি এসব ভেবে ভীষণ জোরে জোরে কাঁদতে লাগলো। জাগৃতি যখন এভাবে কাঁদছিল তখন হঠাৎই তার ফোন বেজে উঠলো। আসলে তার বান্ধবী শ্বেতা তখন তাকে ফোন করেছিল। বেশ কিছুক্ষণ আগে যখন জাগৃতি শ্বেতাকে ফোন করেছিল তখন নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে তারা কেউই কারো কথা শুনতে পায়নি। কিন্তু হঠাৎ করে ফোন বেজে ওঠার কারণে জাগৃতি ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে সে এতক্ষণ যা যা দেখছিল পুরোটাই স্বপ্ন ছিল। আরে এ কি? আমার ফোন বাজছে।
আর আর আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনা এসব স্বপ্ন দেখছিলাম। সে না হয় আমি এতক্ষণ থেকে স্বপ্নই দেখছিলাম, কিন্তু আমার কাপড়ে যে রক্ত হচ্ছে সেটা তো আর স্বপ্ন নয়। তার মানে আমার সত্যি সত্যি কোনো বড় রোগ হয়েছে। এরপর জাগ্রতি তার ফোন উঠায় আর কথা বলতে থাকে। হ্যালো শ্বেতা, শ্বেতা, তোকে না আমি কিছু বলতে চাই। তুই জানিস আমি না আজকে বোধহয় মারা যাবো রে, আমি আর বাঁচবো না। এসব বলে জাগ্রতি ভীষণ কান্না করছিল। আরে আরে জাগ্রতি, তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? বল বল আমাকে। আর তুই এসব কি ফালতু কথা বলছিস বলতো? জাগ্রতি, চুপ করে আছিস কেন? তুই আমাকে শুনতে পাচ্ছিস? বল না কি হয়েছে তোর, বল। এরপর জাগ্রতি শ্বেতাকে সবটা বলে। ও, এই ব্যাপার? আর তার জন্য কিনা তুই এত চিন্তা করছিস? তুই তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলি। শোন, এটা খুবই নর্মাল ব্যাপার, এটা তো প্রতিটা মেয়েরই হয়, ইভেন আমারও হয়। তুই জানিস এটাকে পিরিয়ড বলে। পিরিয়ড? আরে স্কুলে তো পিরিয়ড এমনিতেই হয়, ইংলিশের পিরিয়ড হয়, বাংলার হয়, ম্যাথের হয়, কিন্তু এটা আবার কোন ধরনের পিরিয়ড রে? আচ্ছা শোন, আমি এক্ষুনি তোদের বাড়িতে আসছি, আর সঙ্গে তোর জন্য কিছু নিয়ে আসছি। কিছুক্ষণ পর শ্বেতা একটি স্যানিটারি প্যাড নিয়ে জাগ্রতীদের বাড়িতে চলে আসে। আরে আরে, এটা কি? এটা তুই কি নিয়ে এসেছিস? জাগ্রতী, এটা হচ্ছে স্যানিটারি প্যাড। এখন থেকে প্রতি মাসে তোর এই স্যানিটারি প্যাডের খুবই প্রয়োজন। কি বলি তুই? প্রতি মাসে? কিন্তু এমন কেন? দেখ জাগ্রতী, তোর মা নেই, তাই এসব কথা তোকে আমি বলছি। তোর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু একদম নরমাল। প্রতিটা মেয়ের মাঝে 28 দিনের একটা চক্র হয়। এখন তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তার জন্যই তো এমনটা হচ্ছে। আর শোন, এই কয়টা দিন তোকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বুঝলি? আর তোর মনও কখনো ভালো আবার কখনো খারাপ থাকবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সবকিছু নরমাল হয়ে যাবে। আর হ্যাঁ, এই প্যাডের উপরে সব লেখা আছে, লেখাগুলো পড়ে তুমি এগুলো ব্যবহার করে নিও। আর জানিস তো, পিরিয়ড মেয়েদেরকে এটাও বলে দেয় যে তুমি একজন নরমাল এবং স্বাভাবিক মেয়ে। এভাবে শ্বেতা জাগ্রতীকে অনেক বোঝায়, আর এসব কথা শুনে জাগ্রতী শ্বেতাকে জড়িয়ে ধরে। এত আধুনিক যুগেও বাচ্চারা পিরিয়ড নিয়ে এতটাও জাগ্রত নয়। সংকোচের জন্য মেয়েরা কাউকে কিচ্ছু বলতে পারে না। আপনি তাকে বলে দেবেন যে এগুলো ভীষণ নরমাল ব্যাপার, এটা প্রতিটা মেয়েরই হয়। সেজন্য আমরা কখনোই ভয় পাবো না, সবসময় সজাগ থাকবো। পার্বতীকে ছেড়ে তো যেতেও পারছি না। পার্বতী তো মনের সুখে ঘাস খাচ্ছে, কিন্তু আমি এখন কি করি? আমি বরং এই গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। এই কথা বলে পল্লবী গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। কখন পল্লবীর চোখে ঘুম চলে আসে সে বুঝতেই পারে না। পল্লবী অনাথ একটা মেয়ে ছিল, বাবা মাকে হারিয়েছে বেশ কয়েক বছর হয়েছে। পল্লবীর বাবা মা চলে যাওয়ার আগে তাদের একমাত্র পোষা গাভী পার্বতীকে রেখে গেছে। পার্বতীর ওপর নির্ভর করেই পল্লবীর দিন কাটছিল। ও দেখো কাণ্ড, বেলা তো পড়ে গেছে আর এখন আমার ঘুম ভাঙলো। আজকাল আমি বড্ড অলস হয়ে গেছি, একবার ঘুমালে আর ঘুম ভাঙতেই চায় না। কিন্তু পার্বতী কোথায় গেল? পার্বতীকে তো দেখতে পাচ্ছি না। পার্বতী, এই পার্বতী, কোথায় গেলি? আমি একটু ঘুমিয়েছি আর পার্বতীটা কোথায় জানি চলে গেল। পার্বতীর এমন জ্বালা আমার আর ভালো লাগে না। এ কথা বলে পল্লবী পার্বতীকে খুঁজতে থাকে আর আশেপাশে ভালোভাবে খোঁজে, কিন্তু কোথাও পার্বতীকে পল্লবী খুঁজে পায় না। তখনই পল্লবীর সাথে তার প্রতিবেশী মিতালির সাথে দেখা হয়। এই দিদি, তুমি তো মাঠের পাশে জমিতে কাজ করছিলে, তুমি কি আমার পার্বতীকে দেখেছো? পার্বতীকে তো দেখেছি একবার, সেই দুপুরের পর ঘাস খেতে খেতে মাঠের পাশে জঙ্গলের দিকে এগোচ্ছিল। তারপর তো আমি আর খেয়ালই করিনি। সে কি কথা, আমার পার্বতী জঙ্গলের দিকে যাচ্ছিল? না জানি আমার পার্বতী আবার জঙ্গলের ভেতর চলে গেছে কিনা। এইদিকে তো আবার সন্ধেও হয়ে গেছে। না, আমি বরং যাই, পার্বতীকে একটু জঙ্গলের দিকে খুঁজে আসি। এরপর পল্লবী পার্বতীকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায় আর দেখে পার্বতী জঙ্গলের মধ্যে একটি ঝোপের মধ্যে ঘাস খাচ্ছে। এই পার্বতী,
তোর কি মাঠের মধ্যে ঘাস খেয়ে মন ভরছিল না? ঘাস খেতে আবার জঙ্গলের ভেতর চলে এসেছিস। আমি যে তোকে নিয়ে বড্ড চিন্তায় পড়েছিলাম রে। চল তো চল, এখন তাড়াতাড়ি বাড়িতে চল, সন্ধে হয়ে এসেছে যে, আর সূর্যও ডুবে গেছে। জঙ্গলের মধ্যে এক্ষুনি রাত হয়েছে মনে হচ্ছে। এসব কথা বলে পল্লবী পার্বতীকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখনই পল্লবীর কানে একটি কান্নার আওয়াজ ভেসে ওঠে। এমন আওয়াজ শুনে তো পল্লবীর শরীরে কাঁটা দিয়ে ওঠে। কি কাণ্ড! এমন করুণ কান্নার সুর কোথা থেকে ভেসে আসছে? কে কাঁদছে এভাবে জঙ্গলে এসে? কেউ আবার বিপদে পড়েনি তো? চল তো পার্বতী, একটু গিয়ে দেখে আসি। একা একা এগোতে তো আবার একটু ভয় ভয়ও লাগছে। এরপর পল্লবী পার্বতীকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর কিছু দূর যেতে না যেতেই পল্লবী অদ্ভুত একটা কাণ্ড দেখে। আমি কি দেখছি? জঙ্গলের ভেতর এত সুন্দর একটা আপেল ঘর, কিন্তু এই আপেল ঘরের মধ্যে কে কান্না করছে? এমন কান্না শুনে কেমন জানি আমার ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। পল্লবীর এসব কথা শেষ হতে না হতেই আপেল ঘরের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে। কে কথা বলে? কে কে এসেছো? দয়া করে আমাকে মুক্ত করো। এই বন্দি দশা যে আমি আর চাই না। দয়া করে আমাকে মুক্ত করো। এ কি কাণ্ড! এই আপেল ঘরের মধ্যে কে আছে? আপেল ঘরের মধ্যে কাকে বন্দি করে রাখা হয়েছে? পল্লবীর কথা শেষ হতে না হতেই সেখানে একটি বৃদ্ধা আসে আর কিছুটা রাগান্বিত সুরে পল্লবীকে বলে, এই চুরি, এই কে রে তুই? তুই এই আপেল ঘরের কাছে কেন এসেছিস? আপেল ঘরের কান্না শুনে তোরও আবার মায়া লাগছে নাকি? তা তো লাগবেই। দেখো না বুড়িমা, আপেল ঘরের ভেতর কে জানি করুণ সুরে কাঁদছে, মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। কে আছে এই ঘরে বুড়িমা? শুনবি? শোন তবে, এই আপেল ঘরের ভেতরে এক পরীকন্যা বন্দি হয়ে আছে। কারণ পরীকন্যা এক জঘন্য পাপ করেছিল, তাই পরীকন্যাকে এই আপেল ঘরে বন্দি করে রাখা হয়েছে। শুনেছিস তো এবার? এখন দূর হ বলছি এখান থেকে। বৃদ্ধার কথা শুনে পল্লবী পার্বতীকে নিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু পল্লবী যেন কিছুতেই বৃদ্ধার কথা বিশ্বাস করতে পারছিল না। তুমি ওই শয়তান বৃদ্ধার কথা বিশ্বাস করো না। আমি কোনো অপরাধ করিনি। ওই বৃদ্ধা একটা শয়তান ডাইনি। আমাকে সে আপেল ঘরের ভেতরে বন্দি করে রেখেছে, কেননা আমি মুক্ত হলেই যে ও বিপদে পড়বে। দয়া করে তুমি আমায় মুক্ত করো। ওই ডাইনি যে আপেল ঘরে বিষাক্ত ধোঁয়ার মাঝে আমায় বন্দি করে রেখেছে। আমি যে ওই বিষাক্ত ধোঁয়ার কারণে দুর্বল হয়ে পড়ছি। দয়া করে তুমি আমায় রক্ষা করো। আমি ঠিক বুঝতে পেরেছিলাম ওই বৃদ্ধা কিছু একটা লুকাচ্ছে, নয়তো বৃদ্ধা আমাকে এভাবে তাড়িয়ে দিত না। কিন্তু পরীকন্যা, আমি তোমাকে মুক্ত করব কিভাবে? কি করলে ওই আপেল ঘরের দরজা খুলবে? বলছি, ওই শয়তান ডাইনি গাভীর দুধের সাহায্যে আমাকে ওই আপেল ঘরে বন্দি করে রেখেছে। এখন গাভীর দুধের সাহায্যেই ওই আপেল ঘরের দরজা খুলবে। গাভীর খাঁটি দুধ ওই আপেল ঘরের তালার মধ্যে ঢাললেই দরজা খুলে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। দয়া করে তুমি আমায় মুক্ত করো। আমি জানতাম ওই বৃদ্ধা আমার কাছে কিছু না কিছু লুকিয়েছে, তাই তো পরীকন্যা আমার স্বপ্নে এসেছিল। তবে ওই বৃদ্ধা আমাকে আর বোকা বানাতে পারবে না, বরং বৃদ্ধার আড়ালেই আমি পরীকন্যাকে মুক্ত করব। তার জন্য তো আমায় পার্বতীর দুধ নিতে হবে। এরপর পল্লবী গোয়াল ঘরে যায় আর সেখানে পার্বতীর দুধ দুয়ে তা জঙ্গলে নিয়ে আসে। আর পরীকন্যার কথা মতো সেই দুধ আপেল ঘরের তালার ঢালার সাথে সাথে তালা খুলে যায় আর পল্লবী দরজা খুলে দেয়। তখনই পরীকন্যা হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে আসে। ঈশ্বর, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তোমার মঙ্গল করুক। তুমি না থাকলে হয়তো আমি এই আপেল ঘরেই পচে মরতাম। আমার দম একেবারে ফুরিয়ে আসছিল। পরীকন্যার কথা শেষ হতে না হতেই সেই বৃদ্ধা সেখানে চলে আসে আর রাক্ষসী রূপ ধারণ করে গর্জন করতে করতে বলে, শয়তান মেয়ে মানুষ কোথাকার,
তোর এত বড় সাহস, তুই আমার শিকারকে মুক্ত করেছিস? তোকে কাল না মেরে আমি বড্ড ভুল করেছিলাম। কাল যদি তোকে মারতাম তাহলে এই দিন আমাকে আর দেখতে হতো না, কিন্তু আজ আজ তোর নিস্তার নেই। আমি আজ তোর শরীর থেকে তোর মাথাটা আলাদা করেই ছাড়বো। খবরদার রাক্ষসী, তুই ওর দিকে এক পাও এগোবি না। আমি দুর্বল হয়েছি তো কি হয়েছে, তোর সাথে মোকাবেলা করার শক্তি এখনো আমার রয়েছে। আর এটা নিশ্চয়ই ভুলে যাসনি যে আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে। এরপর জাদুর লাঠি থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে, আর সেই আগুনের ফুলকি রাক্ষসীর গায়ে পড়তেই রাক্ষসীর গায়ে আগুন লেগে যায় আর রাক্ষসী মারা যায়। রাক্ষসীর পর্ব আমার জীবন থেকে শেষ। এবার আমায় পরিরাজ্যে ফিরে যেতে হবে। তবে তার আগে আমি তোমায় পুরস্কৃত করতে চাই, কারণ তোমার জন্যই যে আজ আমি মুক্ত হয়েছি। এ কথা বলে পরিকন্যা জাদু করে অনেকগুলো সোনার মুদ্রা পল্লবীকে এনে দেয়, আর সেই সোনার মুদ্রা নিয়ে পল্লবী সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।